আজকে আমরা আলোচনায় বসছি বেশ কয়েক মাস পরে। বিভিন্ন কারণে আমরা কোনো এপিসোড এর মধ্যে করতে পারিনি, তবে বৎসর শেষে আমরা আবার বসেছি। নতুন বছরের আগমনের পূর্বে এই যে একটা পবিত্র দিন 25শে ডিসেম্বর, মহান দিন, সারা পৃথিবী জুড়ে আনন্দ আলোতে ছেয়ে গেছে। এই দিনে আমি আমার সমস্ত বন্ধু, পরিচিত এবং যারা আমার কথা শোনে, বিরোধ করে, অ্যাকসেপ্ট করে না, তাদের সকলকে বর্ষ শেষের অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করব। যে প্রশ্ন দুটো আমার সামনে এসেছে সেটা দিয়েই আমি শুরু করব, এবং এই কারণে বহু বছর পরে আজকে দুপুর বেলায় ওই মনুস্মৃতিটা একটু নিজে পড়ে রেখেছি, যে শ্লোকগুলো আমি আজকে শোনাবো, পড়েই শোনাবো। একে তো মেমোরি কমে গেছে, বয়স তো কম হলো না, তারপরে সংস্কৃত, ওগুলো তুমি যেটা বললে একটা একদল মানুষের শ্রদ্ধেয় শাস্ত্র, ধর্মশাস্ত্র। হিন্দুরা, বর্ণ হিন্দুরা এই মনুস্মৃতিকে হিন্দু কোড বা আইন বলেই এককালে মানত। অবশ্য এখন তো আমাদের কোড বা কনস্টিটিউশন, আমাদের যিনি মডার্ন মনু ডক্টর বি.আর. আম্বেদকর অন্যান্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের সহায়তায় তৈরি করে রেখে গেছেন। সুতরাং ওই যে মনুস্মৃতি, ওটা একটা পুস্তক, রেভার্ড পুস্তক হিসাবেই রয়ে গেছে প্রধানভাবে। 25শে ডিসেম্বর ডক্টর বি.আর. আম্বেদকর 1927 সালে তার যে প্রথম গণ আন্দোলন, সেই প্রথম গণ আন্দোলন উনি শুরু করেছিলেন বলা যেতে পারে এই যে একটা ধর্মগ্রন্থ। তখনও তো সংবিধান আসেনি, অবশ্য তখনও ওইগুলো আইন ছিল না, যেটা তোমার মনে হয়েছে আইনের বই পুড়িয়ে ফেলা। ব্রিটিশ ভারতে ওই আইনগুলো আইন ছিল না। হিন্দুরা ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সেগুলো মানুক না মানুক সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু যেটা একটা অবজেকশন, যে ব্রিটিশ গভর্নমেন্ট তাহলে অ্যাকশন কেন নিলেন না, তার কারণ হচ্ছে ব্রিটিশ ভারতে মনুর লগুলো যদি থেকেও থাকে পূর্ববর্তীকালে, আমি তো ভারতবর্ষের ইতিহাসে কখনো মনুর লকে ল হিসাবে সমাজে প্রচলিত এমন দেখিনি। যেমন যদি কেউ ভালো করে পড়ে দেখে, ওই 1030 সালে ওই যে একটা বই আছে, মোহাম্মদ ঘুরির সঙ্গে এসেছিলেন, আরে নামটা ভুলে যাচ্ছি, তিনি যে বই লিখেছেন ভারত তত্ত্ব, বার্নেয়ার না, ভারত তত্ত্ব, নামটা ভুলে যাচ্ছি, পরে এসে যাবে, সময় ক্ষেপ করা যাবে না, আমরা দ্রুত এগোবার চেষ্টা করি, আর সেটা নামটা বড় কথা নয়।
ওই ভারত তত্ত্বে খুঁজে পাওয়া যাবে না যে এরকম মনুস্মৃতির আইনে এই সমস্ত চলছে। অন্ধবিশ্বাসে চলতো ভারতবর্ষে। প্র্যাকটিক্যালি বার্নিয়ারও লিখে গেছেন তার ভ্রমণ বৃত্তান্তে, ভারতবর্ষে কোনো আইন বলে কিছু নেই। ওই যে এখন ইসলামিক পিরিয়ডে কিছু কাজীর বিচার আছে, কিন্তু কোনো কোর্ট নেই, কোনো উকিল নেই, কোনো সেইভাবে সেই কিছু নেই। তো সেই জন্যে যে বলবো যে ব্রিটিশ ভারতের আগেও যে মনুর আইনে এই সমস্ত বা প্রদেশগুলো, তখন তো ভারতবর্ষ ছিল না, সমস্ত কোনো রাজা, কোনো লুঠেরা, কোনো জমিদার, কোনো একজন সর্দারের আন্ডারে সমস্ত ভারতবর্ষ ছিল, নবাবদের, সম্রাটদের, এভাবে। এমনকি যখন যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, সেদিনও 500-র বেশি দেশীয় রাষ্ট্র ভারতবর্ষে যোগ দিতে চায়নি। কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, কত। সুতরাং ওইভাবে বলা যাবে না যে তোমার যে দ্বিতীয় প্রশ্নটা আমাদের আলোচ্য বিষয়ের, যে আইনগতভাবে কতটা সমর্থনযোগ্য বা কতটা এর এগেনস্টে কথা বলা যায়। আমার ঐতিহাসিক যতটুকু পড়াশোনা আছে, যতটুকু ভাবনা চিন্তা আছে সমাজ বা রাজনীতি বিষয়ে, তাতে এই মনুস্মৃতি একটা পুরনো গ্রন্থ বলা হয়। আমার মনে হয় না খুব পুরনো গ্রন্থ। যারা এটাকে খুব পুরনো গ্রন্থ বলেছেন, যেমন রাহুল সংকীর্তন ইত্যাদি পণ্ডিতেরা, আরো বড় বড় পণ্ডিতেরা, যারা একাডেমিশিয়ান হয়েও মানে পাণ্ডিত্য করে গেছেন জীবনের সবটুকু ওইটাই, তারাও বলেছেন যে এটা অনেক পরবর্তীকালে লেখা, এবং এর যে সংস্কৃত, তা আমার সাধারণ বিদ্যায় মনে হয় এগুলো খুব আধুনিক কালের। এমন কতগুলো বিষয় আছে, যেমন যবনদের কথা বলা হচ্ছে। আরে বাবা, যবন তো ইসলামিক কান্ট্রির লোকদের যবন বলা হয়। তো যবন কথাটা যদি এই বইতে থাকে, তাহলে বুঝতে হয় ইসলাম আসার পরে এই সমস্ত কথাবার্তা আসছে। একটু আমরা যদি ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করবার চেষ্টা করি, তাহলেও এইগুলো নিয়ে কথা উঠবে যে সত্যি সত্যি মনুস্মৃতি কতকাল আগের, কি ব্যাপার। সেই জন্যে আমি বলবো যে কোনো আইনজ্ঞই এবারে বিচার করে দেখুক। আমি বিষয়টা সামনে রাখলাম বিচারকদের, তারাই বুঝে দেখুক। ব্রিটিশরা যে তার বিরুদ্ধে ডক্টর আম্বেদকরকে অ্যারেস্ট করেনি বা অন্যান্যদের অ্যারেস্ট করেনি, সেটা কতটা ন্যায্য হয়েছে কিংবা অন্যায্য হয়েছে, আজকের দিনেও আমরা সেটা ভেবে দেখতে পারি। সেদিন এটাকে অন্যায্য বলে কারো এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়নি। এখন তার থেকে যেটা বড় কথা, 25শে ডিসেম্বর 1927 সাল, বিষয়টা আরো মহত্বপূর্ণ যে 1925 সালে আরএসএস এর গোলওয়ালকর আরএসএস প্রতিষ্ঠা করছেন হিন্দুদের, যিনি পিওর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তখন সেই পিওর হিন্দু রাষ্ট্রে ব্রিটিশরা চলে গেলে, তারা পাওয়ার হ্যান্ড ওভার করে চলে গেলে, যে হিন্দু রাষ্ট্র হবে এবং অখণ্ড হিন্দু রাষ্ট্র হবে, একেবারে সেই বর্মার বর্ডার থেকে পশ্চিম পাকিস্তানের বালুচ বর্ডার পর্যন্ত সম্পূর্ণ ভারতবর্ষ, আজকে যে খণ্ডিত ভারতবর্ষকে আমরা জানি তা নয়, সেই অখণ্ড ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য একটু প্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলনটা করছেন, যে একটা ইনস্টিটিউশন তৈরি করলেন, ঠিক তার অল্প দিন পরেই দেখা যাচ্ছে ডক্টর আম্বেদকর এই অস্পৃশ্যদের মধ্যে এসে প্রকাশ্যে গণ আন্দোলনের পথে এগিয়ে আসছেন। এবং আমরা এই 1927 সালেই উনি আসছেন, 1926-27 সালেই
উনি আসছেন। আম্বেদকরের যত কিছু রচনাবলী আছে সমস্ত কিছু গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র প্রথমে শুরু করেছিল সোর্স মেটেরিয়াল হিসাবে। এই সোর্স মেটেরিয়ালে দেখা যাচ্ছে 1926 সাল থেকে যে সমস্ত পুলিশ রিপোর্ট ছাপা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন্সপেক্টরকে বলছেন তুমি দেখো তো এই যে বহিষ্কৃত হিতকারিণী সভা এরা কারা। কারণ ডক্টর আম্বেদকর এই সময় বম্বে লেজিসলেটিভ কাউন্সিলে নমিনেটেড মেম্বার হয়ে গেলেন বহিষ্কৃত হিতকারিণী সভার পক্ষ থেকে। তাহলে এই বহিষ্কৃত হিতকারিণী সভা শেষ পর্যন্ত পুলিশ রিপোর্ট গুলো বলছে যে এটা 1920 সাল থেকে চলে আসছে। তার মানে এটা ডক্টর আম্বেদকরের প্রতিষ্ঠিত নয়, উনি সেই অ্যাসোসিয়েশনটাকে অ্যাডাপ্ট করছেন। 1924-26 সালে যখন উনি যখন অ্যাক্টিভিস্ট, তখন এই সংগঠনকে উনি একটা রূপ দিচ্ছেন। কিসের রূপ দিচ্ছেন? তিনি এই সংগঠনটাকে রেজিস্ট্রি করলেন বম্বেতে। রেজিস্ট্রি করলেন, শুধু রেজিস্ট্রি করলেন তা নয়, এর চরিত্র বৈশিষ্ট্য বেশ অদ্ভুত রকমের। কিরকম হলো এই রেজিস্টার্ড সংগঠন? এতে বলা হচ্ছে পুলিশ রিপোর্টে যে এর প্রেসিডেন্ট কোন ডিপ্রেসড ক্লাসের লোক নয়, ডিফাঙ্ক্ট যে ছিল সেই ডিফাঙ্ক্ট ইনস্টিটিউশনটাকে সামনে তুলে আনা হচ্ছে 9 মার্চ 1926 সালে। আর ডক্টর আম্বেদকর তখন গভর্নরের সঙ্গে দেখা করেছেন বম্বে। গভর্নরের অ্যাকর্ডেন্স নিয়ে তিনি ওটাকে রিস্টার্ট করছেন। 2 এপ্রিলে একটা, ওই জুলাইতে স্টার্ট হচ্ছে, মার্চ এপ্রিলে ওইগুলো প্রিলিমিনারি কাজগুলো হলো। তারপরে 2 এপ্রিলে বলা হচ্ছে যে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে বহিষ্কৃত হিতকারিণী সভা, এই যে নতুন ভাইসরয় যে আসবেন তাকে বম্বেতে নামলেই ওয়েলকাম করা হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে অত্যন্ত উঁচু পর্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে সেই অস্পৃশ্য সংগঠনটা গড়ে উঠল। এবং তাতে আরো রিপোর্টে বলছে যে এই সংগঠনের প্রেসিডেন্ট আনটাচেবল বা শিডিউল কাস্ট নয়, বা ডিপ্রেসড ক্লাস নয়, তখন শিডিউল কাস্ট ছিল না। এবং এর যে 6 জন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারাও কেউ নয়। আর শুধুই দেখা যাচ্ছে লিখছে 10 associate members who had paid ₹200 for welfare of the depressed classes. 200 জন 200 টাকা করে, সেদিনের 200 টাকা মানে তো আজকের 2 লক্ষ করে টাকা। এত টাকা সেই যারা শিডিউল কাস্ট নয় তারা শিডিউল কাস্টের কিসের জন্য? উদ্দেশ্য ছিল লেখাপড়া এবং কালচারাল এবং কিছু আয় ইনকাম কিভাবে এরা করতে পারে, এই 3টে উদ্দেশ্যে এই সংগঠন তৈরি হলো।
কিন্তু দেখা যাচ্ছে এই সংগঠন অল্প কিছু দিনের মাথায় অক্টোবর 30-এ, আমি ওই সোর্স মেটেরিয়ালের সোর্স থেকেই বলছি, অক্টোবরের 30শে অক্টোবর 1927 সাল এরা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এই মাহার তালাবে যে আন্দোলন শুরু করব, এবং সেই ডিসেম্বরে এই আন্দোলন সূত্রপাত হলো। আরো কিছু কথা বলার আছে এই 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 ব্যাপারটায়, যে ডক্টর আম্বেদকর যে এই যে করছেন, এর পেছনে কিছু খুব জুঝারু মানে বড় অ্যাক্টিভিস্ট কিছু ইয়াং ছেলে ছিল, যিনি এই আন্দোলনটাকে শুরুর পেছনে শুরু করতে চেয়েছিলেন বা ইন্ধন জুগিয়েছিলেন। উনি আম্বেদকরকে ডেকে আনেন যে এইটা করতে হবে আমাদের। তার নাম যেমন বি আর আম্বেদকর, আর বি মোরে। তিনি আর বি মোরে, ওই বি আরটাকে উল্টে দিলেই নামটা মনে রাখা যায়, আমি সেভাবেই মনে রাখি। সেই মোরে এই আন্দোলনটা করছিল। কেন করছিল? অনেকে, আমরা বেশিরভাগ লোকেই জানি না, যারা আম্বেদকরাইট মুভমেন্ট করে বা দলিত মুভমেন্ট করে বা আনটাচেবলদের মুক্তির চিন্তা করে, তারা ইতিহাসগুলো, আমাদের পড়াশোনার স্বভাবটা একটু কম তো পুরো ভারতীয়দেরই, আর তারপরে আমরা তো শিক্ষা দীক্ষা করতে দেয়া হয়নি, ওই জেনেটিকে চলে এসেছে না পড়ার একটা টেন্ডেন্সি। তো যাই হোক, তো আসলে আম্বেদকর যে যে করতে যাচ্ছেন, যে মাহার তালাবে জল খেতে দিচ্ছে না, তালাব মানে পুকুর, মাহার একটা পাবলিক ট্যাঙ্ক জনসাধারণের, সেই পুকুরে জল খেতে দিচ্ছে না অস্পৃশ্যদের বা ডিপ্রেস ক্লাসের লোকেদের। সুতরাং সেই জল পানের দাবিতে এখন এই যে কি করে হঠাৎ এলো যে এই আইডিয়াটা যে কেন দেবে না, দিতে হবে, যে কথা দিয়ে আমরা শুরু করেছি, যে আইনে কি বলে জল খেতে অধিকার আছে সকলের। যদি আইন বলে তখনই তো এই আন্দোলন করতে যাওয়া যায়। হ্যাঁ, তখন আইন ছিল। এই আইনটা 2 বছর আগে ডক্টর বি আর আম্বেদকর 1922 সালে, 1927 সালে ওই বম্বে লেজিসলেটিভ কাউন্সিলের নমিনেটেড মেম্বার হওয়ার আগে 1922 সালে ডি ডি ঘোলাপ নামে একজন বড় অ্যাক্টিভিস্ট বম্বে লেজিসলেটিভ কাউন্সিলে প্রথম প্রবেশ করেছিলেন নমিনেটেড মেম্বার হিসাবে। তিনি তার কিছু ব্যাকওয়ার্ড ক্লাসের বন্ধুদের সঙ্গে নিয়ে ওই আইনসভায় আন্দোলন করে আইন তৈরি করেছিলেন যে যে সমস্ত পাবলিক ওয়েল, ট্যাঙ্ক অর ট্যাপ ওয়াটার, এগুলো গভর্নমেন্টের পয়সায়, পাবলিকের পয়সায় চলে, সেই জায়গায় সকলকে জল খেতে বা জল ব্যবহার করতে দিতে হবে। আইন তো হয়েছিল 23-24 সালে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি করতে দেওয়া হতো না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড থেকে ওরা আইন অমান্য করে যায়নি, আইন মেনে সেখানে জল খেতে গেছে। যে 25শে ডিসেম্বর সারা পৃথিবীতে মন্দিরে মন্দিরে, মসজিদে মসজিদে, গির্জায় গির্জায়, তারস্বরে বিনতির সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে সকলের মঙ্গলের জন্য, সকলের সুস্থতার জন্য, সকলের শান্তির জন্য, জল পানের অধিকার, তখন একদল মানুষ
বলছে আমরাও মানুষ, আমাদের এই পুকুরে কেন জল পান করতে দেওয়া হবে না? আমরা জল পান করব। মজার ব্যাপার এই যে আন্দোলনটা করবে সেই মহার তালাবের পাশে কোন হিন্দু মানে বর্ণ হিন্দু একটা মাঠ, ছোট মাঠ ছেড়ে দেয়নি যে তোমরা এখানে মিটিং করো। শেষ পর্যন্ত কিছু মুসলমান ভাইয়েরা এগিয়ে এলেন, তারা তাদের মাঠ ছেড়ে দিয়ে বললে তোমরা এখানে মিটিং করো। এই হচ্ছে একটা আইন প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনটা ডক্টর বি আর আম্বেদকর করতে যাচ্ছেন। আইন ও প্রতিষ্ঠা, নিজেদের অধিকার প্রতিষ্ঠা। এতে ডক্টর বি আর আম্বেদকর 25 তারিখে যে বক্তৃতা দিয়েছিলেন সেটা খুব মর্মান্তিক। সারা বিশ্বের মানুষ যখন হৃদয় খুলে দিয়ে একে অপরের জন্য বক্ষ প্রসারিত করছে, সেদিন কোটি কোটি অস্পৃশ্যকে তোমাদের জল খেতে দেব না, যে জলের কুয়ো আর যে জলের পাতকুয়া পাবলিক মানিতে পরিচালিত হয়, রক্ষিত হয়, তাকে সেখানেও যেতে দেব না। কুকুরে যায়, বিড়ালে যায়, যে কোনো জন্তু, যে কোনো কেউ যায়, মুসলমান যায়, খ্রিস্টান যায়, শিখেরা যায়, কিন্তু এই যে কোটি কোটি যারা অস্পৃশ্য ডিপ্রেসড ক্লাসের মানুষ, তারা মানুষ বলে না, এই সমস্ত অস্পৃশ্যরা এই পুকুরে জল খেতে পারবে না। আমি ডক্টর আম্বেদকর যে কথা বলেছিলেন আমি সোর্স ম্যাটেরিয়াল থেকে পড়ে শোনাবো। ইউজিং এ পাবলিক ট্যাঙ্ক, এই যে আমরা এই যে ট্যাঙ্ক থেকে, পাবলিক ট্যাঙ্ক থেকে জল খেতে এসেছি, not because they really believe that the water will be thereby spoiled or will evaporate if Mahars and others use the tank. তাহলে জল সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে না, তবুও ওরা বাধা দিচ্ছে কেন? But because they are afraid of losing their superiority of caste and of equality being established between the former and the latter. এই যে ইকুয়ালিটি হতে দেব না, তোমরা আমাদের মতন মানুষের মতন সমান মানুষ, আমরা কিছুতেই হতে দেব না। আম্বেদকরের ভাষায় বলছেন, we are resorting to this সত্যাগ্রহ, এটাকে বলা হয় মহার তালাব সত্যাগ্রহ। We are resorting to this সত্যাগ্রহ not because we believe that the water of this particular tank has any exceptional quality, যে এই তালাবের জল খেলে যে একেবারে স্বর্গে চলে যাব, মধুময় অমৃত সমান, তা নয়, সেজন্য আমরা আসিনি। But to establish our natural right as citizens and human beings. চিন্তা করা যায়, এই হিন্দুদের ধর্ম যেটাকে আমরা বলেছি, যে জন্য আম্বেদকর বারবার বলেছেন এটা ধর্ম নয়, এটা অত্যাচারের একটা দলিল। তা সেই জন্য বলছেন যে আমরা এখানে এসেছি জল পান করে আমরা কি প্রমাণ করব? দ্যাট উই আর হিউম্যান বিইং। এই যে মনুষ্যত্ব, আমরা দুপে মানুষ। ইংরেজরা আমাদের মানুষ বলে মানে। আমি ডক্টর আম্বেদকর হয়ে এসেছি আমেরিকার ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে, সেই ডক্টর বি আর আম্বেদকরকে এই পুকুরে জল খেতে দেয় না, অন্য সাধারণ মানুষ তো ছেড়ে দাও।
সেই জন্য রিপোর্টে বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল হেরাল্ড 31 ডিসেম্বরে কি লিখছেন, they had all gathered here, এখানে they had all gathered here to establish the fact that they were human beings. ওটা তো আম্বেদকরের কথা ছিল, that we have come here to establish that we are also human beings. A National Herald 31st December 1927 reporting the same language, that they had come here to prove that they were human beings and not for mere purpose of using the water from a particular tank. Not just to establish that this is the law. I have the right, legal right to drink water from this tank. তারপরে ওদের মাথা ফাটিয়ে দিয়েছিল। তবে তখনও সবাই জানতো না যে এর পরে কি হবে। সবাই একটা জিনিস দেখেছিল, কি দেখেছিল, যে ওই মাঠের এক পাশে কাঠ কোঠালি স্তূপা আকারে রাখা আছে, মাঠটা মুসলমানদের। সেইখানে যে কি হবে মিটিং এর পরে তা কেউ জানত না। রাত্রে যখন সেই জায়গায় সকলে জড়ো হলো, তখন দেখা গেল সেইখানে আগুন জ্বালানো হলো। যেমন শীতকালে আগুন জ্বালায় আগুন পোহানোর জন্য, যেমন বুড়ির ঘর পোড়ানোর সময় হিরণ্যকশিপুর বোনকে পুড়িয়ে মারার সময় যেরকম আগুন জ্বালিয়েছিল, সেরকম আগুন জ্বালানো হলো। আর সেই আগুনের মাঝে বনফায়ার হচ্ছে। সবাই চমকে উঠেছিল, সারা পৃথিবী চমকে উঠেছিল যে এ কি হচ্ছে, ঘাটলি ব্যাপার। মানুষে বিদ্বান মানুষেরা একটা বই পড়াচ্ছে, বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেই আগুনে দেওয়া হচ্ছে। ডক্টর আম্বেদকর যদিও সেই কাজটা করেননি। খুব ঐতিহাসিক বিষয় এবং ইন্টারেস্টিং যে আম্বেদকরের বহু ব্রাহ্মণ বন্ধু ছিল। যেমন ওই বলেছি যে বহিষ্কৃত হিতকারিণী সভার প্রেসিডেন্ট এবং 5-6 জন ভাইস প্রেসিডেন্ট, এদের মধ্যে 6 জনই ব্রাহ্মণ। ওই বহিষ্কৃত হিতকারিণী সভা যেটা, ওই যার জন্য ওরা অত 200 টাকা করে দিতে পারছে, অত টাকা দিয়েছে। তাদের বাৎসরিক ব্যয় ছিল 31,000 টাকা সেদিনকার দিনে। তাহলে কারা সেই টাকা দিয়েছে? তারা ওই, এবং একজন ব্রাহ্মণ নাম ছিল, একটু সাধু সন্ত মানুষ হিসেবে নাম ছিল সহস্রবুদ্ধে। নামটাও বুদ্ধের নামে, সহস্রবুদ্ধে। তিনি ওই বইয়ের পাতা ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন। সেই ব্রাহ্মণের হাতে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সেদিন এই মনুস্মৃতি, আমি বলবো না আইন গ্রন্থ বা আইন পড়াচ্ছিলেন, তিনি আইন রক্ষার্থে, আইন ইমপ্লিমেন্ট করবার জন্য এই অস্পৃশ্যরা যে মানুষ, সেই কথা বলার জন্য উনি এত বড় ঝুঁকি নিয়েছিলেন। মারামারি হলো, হিন্দুরা মারলো, পেটালো, খুব পেটালো। একজন হাসপাতালে গেল, সে অবশ্য মাহার নয়, সে চামার জাতির লোক। কিছুকাল পরে সে অবশ্য আম্বেদকরকে পরিত্যাগ করে বাবু জগজীবন রামের দলে যোগ দিয়েছিলেন। তার কারণ ছিল, সে যে একবার অভিযোগ করলো, বাবা সাহেব
এই যে আপনার দলেও তো আমরা অস্পৃশ্য, সবই তো মাহাররাই করে। ডক্টর আম্বেদকর তাকে কোনো সান্ত্বনা দেননি, বললেন আমি কি করতে পারি, মাহাররা যদি মেজরিটি হয়, মেজরিটির হাতে এই সমস্ত তো মেনে নিতে হবে। সো ইভেনচুয়ালি দ্যাট ফেলো জয়েন্ট বাবু জগজীবন রাম's ক্যাম্প অর কংগ্রেস ক্যাম্প। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এই আন্দোলন থেকে অনেক কিছু উঠে আসে, অনেক কিছু উঠে আসে। এই আন্দোলনে যোগ দিয়েছিলেন বেশ বড় বড়, খুব ওস্তাদ ব্যাকওয়ার্ড ক্লাসের নেতৃবর্গ। দিনকর আর তার সঙ্গী এরা আম্বেদকরের সঙ্গে যোগ দিয়েছিল। কারণ 1910 সালের পরেই ব্যাকওয়ার্ডরা বিরাট মুভমেন্ট শুরু করে বেঙ্গলের অনুসরণে, কারণ বেঙ্গলের মুভমেন্ট তো আরো অনেক পুরনো। সেই অনুসারে ব্যাকওয়ার্ডরা বম্বে এবং মাদ্রাসে আন্দোলন শুরু করে। তা এই এই আন্দোলনে এরা এরা একটা ছোট আর্টিকেল লিখেছিল, এরা একটা পলিটিক্যাল পার্টি বানিয়েছিল, খুব শক্তিশালী পলিটিক্যাল পার্টি, এমএলএ তৈরি হয়েছিল, তার মধ্যে ব্যাকওয়ার্ড ছিল, আনটাচেবল ছিল, এগুলো তারা তৈরি করেছিল। সেই পলিটিক্যাল পার্টির নামটাও খুব চমকপ্রদ, নন ব্রাহ্মণ পলিটিক্যাল পার্টি। তার মানে পরবর্তীকালে কাশিরাম গুরুচাঁদের রাস্তায় যে বহুজন সমাজ বানিয়েছিল, ওই নন ব্রাহ্মণ পলিটিক্যাল পার্টিটা ওই বহুজন সমাজের কায়দায়, আদার দেন ব্রাহ্মণ অল, এবং এরা স্বাভাবিক খুব শক্তিশালী ছিল। ওদের ওই যুব নেতারা একটা আর্টিকেল লিখেছিল, তাতে দাবি করেছিল বা লিখেছিল যে এই হিন্দু এবং হিন্দু ধর্মই হচ্ছে ভারতবর্ষের পতনের, অন্ধকার রাজত্বের সব কারণ। সেই জন্য ওরা কোর্টে গেছিল। তখন ডক্টর আম্বেদকর সবে ল পাশ করে এসেছেন 1924-25 সালে। ওরা যে ধরলো স্যার আমাদের বাঁচান, এবং ডক্টর আম্বেদকর সেই কেসটা লড়েছিলেন 1919-20 সালে। তো সেই কেসে ওরা জিতে যায়। স্বাভাবিক ওদের একটা আনুগত্য ছিল। এই মাহার তালাবে ওরাও এসে জয়েন করেছিল, এবং ওরাও যেদিন ওই পুনা প্যাক্টটা হয়, তারপরে আম্বেদকরের সঙ্গ ছেড়ে কংগ্রেসে জয়েন করে। আর ওই যে মোরের কথা বললাম, যে মোরে এই আন্দোলনটা শুরু করেছিল, মাহার তালাব সত্যাগ্রহ, সত্যাগ্রহ দিয়ে বোঝা যাচ্ছে যেটা গান্ধীয়ান ব্যাপার, বা ব্রিটিশদের যে ওই যে নন ভায়োলেন্স মুভমেন্ট, সেই ব্যাপার। তো সেইটা ছেড়ে ওরা মোরে, ওই আরবি মোরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে যে জয়েন করলো। আমার মনে হয় আমরা এর পরে এই এই আন্দোলনের কি হলো সেটা পরের বার বলছি, যাতে তোমার ওই মনুস্মৃতিতে কি আছে, কেন তাহলে এই শুরুতেই আম্বেদকর এইরকম একটা জিনিস দিয়ে, কিংবা একজন সহস্র বুদ্ধের মতন একজন ব্রাহ্মণ, সে কেন পাতাগুলো ছিঁড়ে 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 কি করে দিল। এরপরে এতে এপিসোডে আমরা শুরু করছি। এখন কথা হচ্ছিল যে আম্বেদকর বা সহস্র বুদ্ধেরা এই মনুস্মৃতিটাকেই কেন জ্বালালো। কারণ আমরা সবাই জানি অনেক পরবর্তীকালে আম্বেদকর একটা লিখছেন, অ্যানিহিলেশন অফ কাস্ট, 1935 একটা মিটিং এ বক্তৃতা হিসাবে উনি এটা করেছিলেন। এখন সেই বক্তৃতাটা তাকে দিতে দেওয়া হয়নি, অর্গানাইজাররা এই পর্যন্ত এসছে, ওটা হচ্ছে না। এখন অর্গানাইজাররা ওনাকে সেই বক্তৃতা দিতে দেয়নি অ্যানিহিলেশন অফ কাস্টের উপরে। তো উনি অ্যানিহিলেশন অফ কাস্টটা চেয়েছিলেন, কারণ তিনি দেখিয়েছেন
যে এই কাস্টটাই হচ্ছে ভারতবর্ষের এই যে যে কোটি কোটি অস্পৃশ্য ট্রাইব, ছোট জাত, ছোট লোক বলে ঘৃণিত, অবজ্ঞাত, তারা এই এর জন্যই এই অবস্থায় পড়েছে। সুতরাং উনি ওটা চাইছেন যে কাস্ট এনিহিলেট হোক। এখন কাস্ট এনিহিলেট হওয়া, এখন সেই কাস্টের সূত্রপাতটা কোথা থেকে? কাস্টের সূত্রপাত হচ্ছে অরিজিনালি যেটা আমরা খুঁজে টুজে পাই সেই বেদের পাতায় একেবারে যদি বলা হয় যে বেদ ইজ দ্য আর্লিয়েস্ট হিন্দু লিটারেচার or religious scripture, whatever the term we may use. তো এখন সেখানে থেকে শুরু হয়ে যেটা ডক্টর আম্বেদকর ধরেছেন সেটা উনি গীতাকে ধরেননি, যে চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটাকে না ধরে উনি এই মনুস্মৃতিকেই ধরেছেন, যে এই সমস্ত ভাগ বিভাজন, মনুষ্যের বিভাজন এবং তাদের উপরে এই সমস্ত আইন এ মনুর দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং ওনার যত টার্গেট ন্যাচারালি যখন শুরু করেছেন, ওটা তো 1935 সালে, আর যখন শুরু করেছেন পড়ে দেখি, মনুস্মৃতিটাকে পড়ে দেখি, যে আমি আগেই বলেছি আজকে দুপুরে বহুকাল পরে মনুস্মৃতিটা বার করে পড়ে পড়ে কয়েকটা জায়গায় দাগ দিলাম। কারণ আম্বেদকর যেটা লিখেছেন ওই ভলিউম 7 বা বহু জায়গায় এ সমস্ত আলোচনা করেছেন, উনি কোট করেছেন। সেই কোট থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সেই কোট থেকে দেখা যাচ্ছে যে উনি ঠিকই আইডেন্টিফাই করেছেন। মনুস্মৃতির একেবারে প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে শুধু আমি সংস্কৃতটা পড়ব, কারণ তাহলে ডুপ্লিকেট হয়ে সময় তো আমাদের কম, অতি মূল্যবান সময়। লোকানান্তু বিবৃদ্ধং মুখ বাহুর পাদোত ব্রাহ্মণং ক্ষত্রিয়ং বৈশ্যং শূদ্রঞ্চ নির্বর্তয়ত। 1:31। যাদের দেখার ইচ্ছা তারা দেখে নিক, বাকিগুলো আমি বাংলা বলে যাব, নম্বর বলে যাব। এই কথার দ্বারা বলা হচ্ছে যে ভূলোকে, পৃথিবীতে প্রজা বৃদ্ধির জন্য, অর্থাৎ মনুষ্য বৃদ্ধির জন্য পরমেশ্বর বা গড নিজের মুখ থেকে, মুখ, বাহু, উরু ও পদ হইতে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4ই বর্ণের সৃষ্টি করছে। এখন এই যে যতক্ষণ পর্যন্ত বর্ণের কথা আছে, তখন আমি বলবো যে এটা প্রাচীন গ্রন্থ, কিন্তু এরপরে মনু বিভিন্ন জাতের কথা বলছেন। বেদে কিন্তু বিভিন্ন জাতের ব্যাপার নেই। এই বিভিন্ন জাতের ব্যাপারটা করতে হয়েছে পরবর্তীকালে, সামান্য সামান্য উপলব্ধি হয়েছিল ইসলামিক পিরিয়ডে, যখন ইসলাম এই সমস্ত মানুষকে পানাহ দিতে শুরু করেছে। পরে ব্রিটিশ জামানায় এই কাস্ট সিস্টেম তৈরি হয়েছে। বর্ণ 4 বর্ণ, ওই যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। তারপরে এই যত জাত আছে, ছোট জাত আছে, ছোট লোক আছে, যাদের ওরা আজকাল বলে সনাতনী হিন্দু, মানে হিন্দুর সংখ্যা বাড়াতে হবে তো, বা বাড়িয়ে নিয়েছে পুনা প্যাক্টের পরে। তাদের কি বলা হয়েছে? শিডিউল কাস্ট, বলা হয়নি শিডিউল বর্ণ, কারণ বর্ণ আর হয় না, শিডিউল কাস্ট। ওরকম বিভিন্ন কাস্ট হয়েছে।
এখন এইটা পরবর্তীকালে ওটা হয়েছে, তার মধ্যে যাচ্ছি না, এখন মনুতেই আমরা রাখি। কিরকম মনু করছে, কিরকম ডিসক্রিমিনেশন করছে, এমনকি নাম রাখা হবে জাতকের, সেই নামও রাখতে পারবে না তুমি একটা ভালো মতো। সেই দ্বিতীয় আবার 31 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, ব্রাহ্মণের নামটা হবে বেশ মঙ্গলবাচক, সুন্দর। ক্ষত্রিয়ের নাম হবে বলবাচক বা শক্তি, সূর্য, এই সমস্ত। বৈশ্যের হবে ধনবাচক এবং শূদ্রের জন্য নিন্দিত বা হীনতা জ্ঞাপক। যেমন ওই আমাদের যে একজন বড় নেতা ছিল, প্রথম দিকের কংগ্রেস করতে গেছিলেন, একেবারে শুরুতে যোগেন মন্ডলের গুরু যিনি, ভ্যাগাই হালদার। কিরকম ভ্যাগাই? তো ওই ভ্যাগাই, এখন তার সঙ্গে বন্ধুত্ব করে চিত্তরঞ্জন দাস এসে বলেছিল, ভ্যাগাই তুই ভ্যাগাই, আমি চ্যাগাই। এই যে ভ্যাগাই চ্যাগাই এইরকম নাম দিতে হবে, যাতে নামে ওই যে ওরা বলে না যে পোশাক দেখে চেনা যায়, ও নামেই চিনতে হবে যে এটা কোন ছোট জাত। তো এই নামেই এই অবস্থা। তারপরে দুইয়ের আবার 135-এ কি বলছে, এগুলো আম্বেদকর তুলেছেন, এগুলো আম্বেদকর তুলেছেন এবং ওগুলো ইংরাজিতে আছে। আমি আর ইংরাজিতে যাচ্ছি না, কারণ আমার শ্রোতারা বেশিরভাগই বঙ্গভাষী, তারা তো প্রথমে বুঝুক। তারপরে 135 দ্বিতীয় অধ্যায়ের 135-এ কি বলা হচ্ছে, যে ব্রাহ্মণ যদি 10 বছর বয়স হয় আর ক্ষত্রিয়ের 100 বছর বয়স হয়, তাহলেও ব্রাহ্মণ সেই ক্ষত্রিয়ের সমতুল্য, সমতুল্য নয়, ক্ষত্রিয় সন্তান আর ব্রাহ্মণ তার বাপ। সেই জন্যে ব্রাহ্মণেরা কোনো শূদ্রকে কখনো প্রণাম করে না। শূদ্ররা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা ওদের প্রণাম করবে, যেহেতু 10 বছর আর 100 বছরের মধ্যে বাপ এবং বেটার সম্পর্ক, এটা এত নম্বরে রয়েছে। আবার 3-এ বিষয়টা একটু অন্য। আম্বেদকরের মতন এক ডিসেন্ট ম্যান, একটু বিশুদ্ধ মনোবৃত্তির মানুষ অ্যাটাক করবে। যেমন আমি প্রথম এটা পেয়েছি এল ব্যাসমের দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই বইতে উনি লিখছেন ভারতবর্ষে, আরে ভারতবর্ষে কোনো বিয়ের সিস্টেমই নেই। ওই যে আম্বেদকরকে নিয়ে শুরু হয়েছিল ওই যে হিন্দু কোড বিল উনি আনলেন, যে ডিভোর্সের বিষয়, মেয়েদের সম্পত্তির বিষয়। আসলে এল ব্যাস যে আরে ভারতবর্ষে কোনো বিয়ের ব্যাপার নেই, ও কোনো বিয়ের কথাই তো নেই। সেটা কোথায় উনি বলছেন, 3 চ্যাপ্টারের 21 নম্বরে আমরা চলে যাই। 21 কত রকম বিয়ে মনুস্মৃতি বলছে। আমরা কোড বলি, তাহলে হিন্দুদের আইন, হিন্দুরা কত রকম বিয়ে করতে পারবে? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, অসুর, গন্ধর্ব, রাক্ষস ও সর্বাপেক্ষা অধম পৈশাচ, অর্থাৎ ঘুমন্ত মেয়েকে রেপ করে যদি কেউ বিয়ে করে, সন্তান উৎপাদন করে, সেটা পিশাচ। তো এই 8 রকম বিয়েই কিন্তু যদিও একটু লিমিট আছে, যে বামুনরা এই প্রথম 4টে,
ক্ষত্রিয়রা একেবারে যে কোনো বিবাহ করতে পারে। ব্যাসম বলছেন যে যাদের 8 বিবাহ, এইরকম বিবাহ, ভাই এর মানে তো হলো এই আসলে যে বিয়ের কোনো আইন কানুন নেই, নারী গ্রহণ করে পুত্র উৎপাদন করলেই বিবাহ হবে। তারপরে দেখুন সবাই, এর 3:41 আবার কি বলছে, 3:41 বলছে যে এরা অস্পৃশ্য হয়ে যাবে। চারের 61 কিরকম ওরা বলতে চায় তো যে ফান্ডামেন্টালিস্ট, উগ্রবাদী। এই হিন্দুরা কত উগ্রবাদী দেখা যাবে। হ্যাঁ, 4:61 চতুর্থ অধ্যায়ের 61 শ্লোকে বলছে যে ব্রাহ্মণ কখনো শূদ্র জনপদে বসবাস করিবে না। চণ্ডাল ইত্যাদি ছোট জাত বহুল কিংবা বেদ বহির্ভূত পাষণ্ড মানে চণ্ডাল, বাংলা চণ্ডাল কর্তৃক উপদ্রুত দেশে, এরা দেশে বাস করলে উপদ্রুত দেশে কখনো ব্রাহ্মণেরা বাস করবে না। যে দেশে রাজা শূদ্র, সেই দেশে ব্রাহ্মণেরা বাস করবে না। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাস করা চলে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাস করা চলে, লালু প্রসাদ যাদব, এমনকি আমার মনে হয় আমাদের মোদি দাদার রাজত্বেও ব্রাহ্মণেরা সুস্থ বোধ করে না। তারপরে আছে কিরকম এদের টাকা পয়সা কিভাবে ছিনিয়ে নেবে, টাকা পয়সা কিভাবে ছিনিয়ে নেবে দেখা যাক কি বলছে। 4:164 বলছে ব্রাহ্মণের প্রতি কেউ যদি লাঠি ওঠায়, যদি রক্তপাত হয় বামুনের, তাহলে তার সাজার কোনো সীমা নেই। যদি কোনো শূদ্র কখনো ব্রাহ্মণের সমান উঁচু জায়গায় বসে, অর্থাৎ এক বেঞ্চের এদিকে ওদিকে, ট্রেন যাত্রার একই সিটের পাশে কিংবা বাসে পাশাপাশি বসে, তাহলে সেই শূদ্রের পাছা কেটে দিতে হবে। এই হচ্ছে দণ্ড। আজকে যদি মনু হতো, তাহলে বাস, ট্রাম, ট্রেন, প্লেন কি অবস্থাটা হতো। এ একেবারে মনোপলি অব দ্য ব্রাহ্মণস। তারপরে নারীর পরাধীনতার কথা বলা হয়েছে 5:147-48, যে নারী কোনো কাজ কখনো স্বাধীনতার সঙ্গে করবে না। বাল্যে পিতার, যৌবনে ভ্রাতার এবং পরবর্তীকালে পতির অধীন হয়ে সে জীবন কাটাবে, সে কখনো স্বাধীন হবে না। সে কখনো বেদ, সংস্কৃতি ইত্যাদি পড়ার অধিকার পাবে না। তারপরে বলছে ধনের অধিকার, 9:414-16, 10:121-29, এইগুলোতে বারবার বলা হচ্ছে যে ব্রাহ্মণ শূদ্রের অর্জিত সমস্ত সম্পত্তি বিনা কোন রকম বিবেকের দংশনে কেড়ে নিতে পারবে, এবং সেটা কেড়ে নেওয়া নয়,
সেটা ঠিকই আছে। নেহাত আজকের আইনে আমাদের বহু মন্ত্রী, বহু নেতা ওই ক্ষুদ্র কিষাণ, দরিদ্র কৃষকদের ঘর ঘর থেকে, গ্রাম গ্রাম থেকে যে টাকা তুলে নিয়ে গেছে কোটি কোটি, এটা মনুর আইনে কোন রকম অপরাধ হবে না। কারণ পার্থ চট্টোপাধ্যায় বা যে কোনো ব্রাহ্মণ মনুর দ্বারা অধিকার প্রাপ্ত যে শূদ্রের ওই পয়সা যে কোনো অজুহাতে তারা তুলে নিয়ে যেতে পারে। এবারে বোঝা যাচ্ছে আম্বেদকরের একটা ফান্ডামেন্টাল রিজন ছিল এরই এগেনস্টে কথাবার্তা বলার। কথা বলতে বলতে উনি এগুলোকে জ্বালিয়েই দিলেন। এবং উনি নয়, পরবর্তীকালে এই মনুস্মৃতি দাহন দিবস প্রতিষ্ঠিত হয়ে গেল এবং সেটা প্রধানত হলো 1990 পর থেকে। আমরা দিল্লিতে মনুস্মৃতি দাহন দিবস হিসাবে পালন করে মনুস্মৃতি দাহন করেছি। 1993-94 সালে হৃদয়পুরে বাংলা সাহিত্যের, বাংলা দলিত সাহিত্যের বাৎসরিক অনুষ্ঠানে আমি ছিলাম, দিল্লি থেকে এসেছিলাম, সেখানে মনুস্মৃতি দাহন হয়েছিল। আর সেদিনের দৃশ্য আজও আমার মনে পড়ে, কারণ এই মনুস্মৃতির পাতাগুলো যিনি আগুনে পুড়িয়েছিলেন সেই সভায় সভাপতি ছিল সেদিনের বাংলা দলিত সাহিত্যের সভাপতি ডক্টর অচিন্ত বিশ্বাস, যিনি পরবর্তীকালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। আর সেদিন ওই কনফারেন্সের শেষে যখন মনুস্মৃতি জ্বালায়, সেই মনুস্মৃতির একটা নতুন বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনে দিচ্ছিলেন ডক্টর সন্তোষ সরকার। ডক্টর সন্তোষ সরকার, ভাইস চ্যান্সেলর, সায়েন্স কলেজ, কলকাতা, ভাইস চ্যান্সেলর, কল্যাণী ইউনিভার্সিটি। হি ওয়াজ ডিএসসি। এই অস্পৃশ্যদের মধ্যে ডিএসসি দু একজনই আছে। এই ডক্টর সন্তোষ সরকার সেই পর্যায়ের একজন বিদ্বান। সেদিন ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলেন। আমি দেখে অবাক হয়েছি, তার মনের সেই একটা কম্পন, তার শরীর কাঁপছে। কারণ একজন পণ্ডিত ব্যক্তি হয়ে, একজন বইয়ের পূজারী হয়ে, একজন জ্ঞানান্বেষী হয়ে তিনি একটা বই আজকে পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন যে এটা কানুন নয়, এটা বই নয়, এটা পর্নোগ্রাফির থেকেও খারাপ একটা বিষয়, মানুষের উপরে অত্যাচারের দলিল। যেটাকে আগেকার দিনে আমি যখন চাকরিতে শুরু করেছি তখনও বলতো সবাই ড্রাকোনিয়ান ল। একটা কঠোর আইন হলেই বলতো ড্রাকোনিয়ান ল। সেইটাকে আজকাল বেশি বলে না যে ড্রাকোনিয়ান ল, কারণ আমি আমার কনস্টিটিউশন, ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে লিখে রেখেছি যে মনু ওয়াজ a terror for the dragon even. সোলনের দরকার নেই ড্রাকনকে ভয় দেখানোর। আরে পৃথিবীর সব থেকে বড় টেররিস্ট, ফান্ডামেন্টালিস্ট, ল গিভার কেউ যদি থাকে, হি ইজ মনু দ্য গ্রেট। তা এই জন্যে ডক্টর আম্বেদকর শেষ পর্যন্ত বললেন যে এই হিন্দু ধর্মটাকেই শেষ করে দিতে হবে। উনি লাস্টে ছেড়ে চলেও গেলেন, কারণ অপরের ধর্মে তো আক্রমণ সেদিনের সেই ফার্স্ট ক্রুসেড, সেকেন্ড ক্রুসেডের মতন ক্রুসেড করবার ক্ষমতা তো আম্বেদকরের হয়নি। হলে কি হতো জানি না, তবে তিনি অ্যানিহিলেশন অফ কাস্টে পরিষ্কার লিখছেন যে এই ধর্ম, এই শাস্ত্রকে শেষ করে দিতে হবে।
It means a complete change, মানে annihilation of caste. কি করে হতে পারে? It means a complete change in outlook and in attitude towards men and things. It means conversion. He was aware what he is telling. But you do not like the word. I will say it means new life. But a new life cannot enter a body that is dead. New life can enter only in a new body. The old body must die before a new body can come into existence and a new life can enter into it. To put it simply, the old must cease to be operative before the new can being to enliven and to pulsate. This is what I meant when I said you must discard the authority of the Shastras and destroy the religion of the Shastras. ওই জন্য মনুস্মৃতি এটা তো 1936 সালে 35 সালে এই সমস্ত কথা লিখছেন বলছেন। গান্ধীজি অত্যন্ত অফেন্স নিয়েছিলেন, এর বিরুদ্ধে বই লিখেছিলেন। এই সমস্ত বিদ্রোহ বিপ্লব তো চলেছেই। তো এর সূত্রপাত কিন্তু ওই মনুস্মৃতির মধ্যে, মনুস্মৃতি দাহন দিবসের মধ্যে রয়েছে। গত বছরও মনুস্মৃতি দাহন হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ ওটা দেখা যায়। আজকাল ওই কথাটা এলে গুগলেও আনসার দিয়ে দেবে, মনুস্মৃতি দাহন দিবস। ওটা একটা ডে ফর বনফায়ার অফ মনুস্মৃতি। এই স্মৃতি কার লেখা, কবে লেখা, সে পুষ্যমিত্রের সভায় লেখা কি পরবর্তীকালে লেখা, ইসলামিক পিরিয়ডে কিংবা ব্রিটিশদের গণতান্ত্রিকতার যাত্রার শুরুতে লেখা, যাই হোক না কেন, এগুলোকে আম্বেদকর আইন বলেননি, ব্রিটিশ গভর্নমেন্ট আইন বলেননি। এর বিরুদ্ধে আলোচনা, এর বিরুদ্ধে যা কিছু করা হয়েছে। সুতরাং আমার তো নতুন করে বলার কিছু নেই যে এটাতে আমার কি অভিমত। আর এই যেটা সাবজেক্ট টোটালিটি, তাতেও বোধহয় যা আজকে বলেছি আর আর বেশি রিপিটেশন হয়ে যাবে কিংবা ইরেলিভেন্ট হয়ে যাবে বা সুপারফ্লুয়াস হয়ে যাবে। বরং শ্রোতারা এইটুকুই শুনুক। সকলকে বর্ষ শেষের অভিনন্দন, ধন্যবাদ দিয়ে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ এই বলে শেষ করছি।